রেডিও অরার অনুষ্ঠানে আজকে প্রথমেই শুনবেন সমাজ বসুর লেখা একটি আধুনিক গান। গানটির সুরকার ও শিল্পী ধ্রুব। জানি না মন কেন ভাবে তারে, জানি না দূর থেকে আরো দূরে সরে গেছে, দূর থেকে আরো দূরে সরে গেছে, তবুও কেন ডাকি জানি না, মন কেন ভাবে তারে জানি না। এই যে মন ভাঙার মন খেলাতে সময় যায় ভেসে অবহেলাতে, এই যে মন ভাঙার মন খেলাতে সময় যায় ভেসে অবহেলাতে, হৃদয়ে কাল গনে কাল বেলাতে রং যত ছিল সবই মুছে গেছে, রং যত ছিল সবই মুছে গেছে, তবুও কেন আঁকি জানি না, মন কেন ভাবে তারে জানি না। এই যে ভুলে থাকা রাত প্রহরে চাঁদ জেগে থাকে কি মনে করে, এই যে ভুলে থাকা রাত প্রহরে চাঁদ জেগে থাকে কি মনে করে, ঘুম সে ফিরে যায় ভোরেরই দোরে, ঋণ যত ছিল সবই চুকে গেছে, ঋণ যত ছিল সবই চুকে গেছে, তবুও কিছু বাকি জানি না, মন কেন ভাবে তারে জানি না, জানি না মন কেন ভাবে তারে জানি না। দূর থেকে আরো দূরে সরে গেছে, দূর থেকে আরো দূরে সরে গেছে, তবুও কেন ডাকি জানি না, মন কেন ভাবে তারে জানি না, জানি না মন কেন ভাবে তারে জানি না। আজকের গল্প সম্পর্ক। লিখেছেন রথীন্দ্রনাথ দাস, পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য। আজ অনেক সকালে উঠেছি। সকালে ওঠা আমার অনেক দিনের অভ্যেস, কিন্তু এত সকালে নয়। বাড়ির ভেতরটা এক পাক ঘুরে এক ফালি ছোট্ট বাগানে এসেছি মনে হলো। আজ করবি গাছ দুটোতে থোকা থোকা ফুল। মর্নিং গ্লোরি গাছটা ইনিয়ে বিনিয়ে ছাদের বারান্দা পর্যন্ত উঠেছে। আর আশ্চর্য, আজই একটা সুন্দর ঘন নীল ফুল ফুটেছে। সাদা টগর আর লাল জবায় গাছগুলো ভরে আছে। একটা ছোট্ট কাঠির মতো একেবারে সবুজ গাছ, ফ্যাংরার মতো সরু সরু ডালপালা সমেত পাতাবিহীন গাছটা সূর্যের আলোয় যেন বেশি চকচক করছে। সব কিছুতেই যেন বেশি আলো। ফুরফুরে মনটা নিয়ে
চা করতে রান্নাঘরে ঢুকেছি। এই একটা কর্তব্য কত বছর ধরে যে করে আসছি কে জানে। আমার স্ত্রী স্বর্ণলতা, ওকে এখন জগদম্বা বলেই ডাকি। শুলে উঠতে পারে না, বসলে বসাটাই স্বাভাবিক, ওঠার নাম নেই। কস্মিনকালেও নিচু হয়ে ঘর ঝাড়ু দেয় না, পেটের পরিধি অন্তরায়। চুল বাঁধলে হাতের পেছনে ব্যথা হয়, নিতম্বটা চলে হেলে দুলে। ডানার বাঁ পায়ের চাপ পড়ে অনেক বেশি ঘাড় আর গর্দান এক হয়ে গেছে। সেফালোথোরাক্স জন্মেছে হাজার ঘামাচি, জায়গাটা পাউডারেই ঢাকা থাকে। ইদানিং ঘুমিয়ে পড়লে নাক ডেকেই চলে নিজের খেয়ালে। প্রথম প্রথম নাড়িয়ে ঝাঁকিয়ে দেখেছি, কোনো কাজ হয় না, উল্টে মাথাটা চলে আসে আমার আরও কাছে। আর অনিদ্রা ও বিরক্তি যখন চেপে বসে, দুটো কানে তুলোর ওপর আরও তুলো গুঁজি। কয়েকদিন মাটিতে মশারি খাটিয়ে শোয়ার চেষ্টা করেছি, সে চেষ্টা বৃথা হয়েছে, কারণ ফ্যানটা জগদম্বার মাথার উপরেই ঘুরছে আর ঘেমে গিয়েছি আমি। যাই হোক, চা রেডি। ওনার দুধ দেয়া আর আমারটা লিকার, দুটো ফ্লাস্ক, একটার রং লাল, অপরটা সবুজ। সবুজটা ওনারই। সবুজটাই যে পছন্দ কেন, আর ওটা কি সত্যি লালের প্রতিদ্বন্দ্বী, এ ব্যাখ্যা উনিই জানেন। আমি সাদামাটা মনের মানুষ, মনটা যেন আজ একটু বেশি সবুজ। নরম সকাল আর খুব মোলায়েম স্বর, জগদম্বা চা রেডি। ও শুনল, বুঝল কিনা জানি না, চাদরটা আরো বেশি করে টেনে নিল। নাড়া দিয়েছে আস্তে, পরে জোরে, তারপর আরো জোরে। কর্কশ একটা শব্দ বেরোলো আর হাতটা উঠল ওপরে। তারপর আবার ঘুম। কিন্তু ওকে উঠতেই হলো যখন ফোনটা বেজে উঠল অত সকালে। স্ক্রিনে দেখলাম মেয়ে আমাকে গুড মর্নিং জানিয়েই বলল, মাকে দাও। গায়ের জোরে জগদম্বা শরীরটাকে নাড়িয়ে বলেছি, মেয়ের ফোন। ফোনটা স্পিকারে দিয়েছিলাম ইচ্ছে করে। মেয়ে বলল, হ্যাপি ওমেন্স ডে। জগদম্বা চেঁচিয়ে অবাক হয়ে বলল, ও মা, তাই নাকি? আগে বলবি তো, তাহলে তো কাজকর্মগুলো গুছিয়ে রাখতুম। বুঝতে পারিনি ওমেন্স ডের সঙ্গে কাজকর্ম গোছানোর সম্পর্কটা কি। জগদম্বা কতটাই বা বুঝেছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডের মাহাত্ম্য। ও বোধহয় তখনও ঘুমের ঘোরেই ছিল। মেয়ে এবার আমাকে বলল, বাবা আজ মাকে স্পেশাল ট্রিপ দিও, পরে কথা বলবো। ফোন অফ হলো। জগদম্বাকে বোঝাই, আরে আজ তো 8ই মার্চ, তোমাদের দিন, পৃথিবীর সব মহিলার দিন। আনন্দ করো, নাচো। তোমার চা রেডি, বাথরুম ঘুরে এসো। জগদম্বার ঘুম ছুটেছে, হাঁ করে তাকিয়েছে আমার দিকে। বললাম, এখন যাও তো, চা খেতে খেতে বলবো। জগদম্বা বাথরুমে গেল। আমার সত্যি কোনো ধারণা ছিল না এই আন্তর্জাতিক মহিলা দিবসের কথা যদি মেয়ে না বলতো। ভাবছি আজ কত সম্মান জগদম্বার আর আমার মেয়ের, তার সঙ্গে আমার একমাত্র পুত্রবধূর, যারা থাকে বোম্বাইয়ের কল্যাণে। চা খেতে খেতে দুজনের কথা চলল। বললাম, আজ তোমার যা ইচ্ছে করো, যত ইচ্ছে খাও। জগদম্বা তো অবাক, বলল, আজ কি আমার জন্মদিন? কিন্তু সে তো এ মাসে নয়। ব্যাপারটা বুঝিয়ে বললাম। ও খুব খুশি হলো, বলল, আজ আমি রাঁধবো আর তুমি খাবে। তারার মাঠ ছুটি। পরক্ষণেই আঁতকে উঠল, ছুটি? না 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 না, সে কি করে হয়? জোগাড় তো ওকে দিতেই হবে। তুই বাজারে যাও, ফর্দটা করি, আজ ইলিশ মাছ আনবে। শুনেই আঁতকে উঠলাম, মার্চ মাসে ইলিশ মাছ? বলল, তাহলে চিংড়ি? আহা হা, মেয়েটা যদি আসতো আর একটু ভেটকি নিও। বললাম, কাটা ভেটকি তো পাওয়া যায় না, গোটা নিয়ে কি করব? কাঁদো কাঁদো মুখে বলল,
আজকের দিনে এটুকু করবে না? আর একটা মোচা নিও। আর দেখো তো খুঁজে পেতে একটু ডুমুর পাও কিনা। কাঁচা তেঁতুল নয়, পাকা তেঁতুল নিও। একটু খেজুর, টমেটো আর একটা কাঁচকলা আর রাঙা আলু। ভাবছি একটু শুক্তো করব। 4 গাছা সজনে ডাঁটা। আর যা পারো দেখে শুনে নিও। মিষ্টি দই আর মিষ্টি পান তো থাকবেই। চিকেন মটন এই বয়সে মেয়েদের বারণ। তারাপদকে আজ আর বাজারে পাঠাচ্ছি না, তুমি হাতে করে এনো। জগদম্বার কথা শুনেছি, ফর্দ বুঝেছি, আর ভেবেছি বিতণ্ডা করে লাভ নেই, যা করার করব। পরিপাটি করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। চিংড়ি মাছের খোলা নিজেই ছাড়িয়েছি, ভেটকি পাইনি, একজোড়া ন্যাদোস নিয়েছি। এটা অ্যান্টিক মাছ। সজনে ডাঁটার বদলে কাটোয়া ডাঁটা, কাঁচকলা একটা কিনেছি, তবে রাঙা আলু নয়। জগদম্বা নিজে রাঁধেনি, জোগাড়ও দেয়নি। 100 গ্রাম মিষ্টি দই আর একটা মিষ্টি পান অবশ্যই এনেছি। জগদম্বা বারবার জন্মদিন জন্মদিন বলছে। বলেছি সত্যি নারী জাতির জন্মদিনই বটে, সঙ্গে তাদের অধিকার। খাওয়ার সময় বিপত্তি। আমাকে কিছুতেই চিংড়ি খেতে দেবে না। অজুহাত হাঁপানিটা বাড়বে। সাদামাটা খাবারই দরকার আমার জন্য। হয়েছে মুসুর ডাল আর ন্যাদোস মাছের ঝোল। তারার মাকে ডেকেছি, উনি হাত কচলেছেন। বলছেন আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, দিদিমণি বলেছে সাদামাটা করতে। আমার কি দোষ বলুন? মনে ভেবেছি জগদম্বা ঠিকই বলেছে, আজকের দিনটা ওর। জগদম্বাকে ডেকেছি, সব রকম খাবার দিয়ে ঘেরা থালাটায় বাটির ছাঁচে ভাত দিয়ে সুরেলা গলায় বলেছি হ্যাপি ওমেন্স ডে। আর তারার মা শুধু হাঁ করে তাকিয়েছে। ব্যাপারটা কি হচ্ছে? আজ তারাপদর মাকেও গুছিয়ে নিতে বলেছি, ওর জন্যে আর তারার বউয়ের জন্য। জগদম্বা হাঁ হাঁ করে উঠেছে, কিন্তু কর্তাম্য করতে আমার জেদটাকেই রেখেছে। জগদম্বা আয়েশ করে খেয়েছে, আর তারাপদর মার রান্নার তারিফ করেছে। আমাকে বলেছে এই বয়সে তোমার একটু দেখে শুনে খাওয়াটাই ভালো, কখন আবার বারে হাঁপের টানটা। আমি চুপচাপ মেনে নিয়েছি। এ বয়সে আবার কখন ঝগড়াটা বাড়ে, তাতেই তো আমি তটস্থ হয়ে আছি। লোকে বলে পুরুষতান্ত্রিক সমাজ, মানি না। ও কথা আমি মানি না, আমার জীবন দিয়ে বুঝেছি। জগদম্বার কাছে হ্যাপি ওমেন্স ডে রোজই আসে। এ সংসারে আমি নিমিত্ত মাত্র। কয়েকদিন পরে শোনা গেল তারার মা আসবে না, শরীর নাকি খুব খারাপ। জগদম্বা আবদারের সুরে বলল, শরীর থাকলেই তো খারাপ হবে, অত চিন্তা করছো কেন? তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই, কয়েকটা দিন সামলে দিও। আর পারছি না। কোনো কোনো সময় ক্লান্তিতে শুয়ে পড়তে ইচ্ছে করে, মনে হয় দমটা বোধহয় বেরিয়ে যাবে। আমার বিরক্ত বোধ আর জগদম্বার নিষ্ক্রিয়তা কেমন একটা অস্থির পরিবেশ তৈরি করল। আমার ছোট্ট বাগান আর গাছগুলো হেলায় পড়ে রইল। কোনো সময় মনে হতো ওরা তো আমার দিকেই তাকিয়ে আছে। এখন জলটাও পায় না ঠিক মতো। বিরক্ত আমি, তার সঙ্গে বিরক্ত জগদম্বাও। একদিন বলেই ফেললাম, তোমার নামের অর্থ কি স্বর্ণলতা? ও হাঁ করে তাকালো। বললাম, পরনির্ভর তুমি, তোমার নিজস্ব ক্লোরোফিল নেই, গাছটাকে জড়িয়ে রস শোষণ করো, একটা প্যারাসাইট। জগদম্বর হাঁটা আরো বড় হলো। বুঝল না কিছুই, অথবা কোনো কেয়ারই করেনি। ও হচ্ছে সেই জাতের যে কাজ করিয়ে নেয়, নিজে করে না। সারা দিনের খিটখিটানি আর জগদম্বার ওজন বাড়া আর ভালো লাগে না। থাইরয়েড ওষুধের শিশি বার করে দেখিয়েছি, এটা খাও তো ঠিকঠাক, তাহলে ওজন এত বাড়ছে কেন? ও শুনেও শুনল না। ও সব ফালতু কথাতে কানই দেয় না। তবু থাকতে হয়,
থাকি। সারা দিনের খিটখিটের মাঝে মেয়ের ফোন। 40 বছর তো পার করলে, দাদাকে বলেছি তোমাদের রিম্যারেজ দেয়া হবে, ছুটি ছাটার ব্যবস্থা করে দাদা বৌদিকে নিয়ে বাড়ি যাব, দেখো কত মজা হবে। জগদম্বাকে বললাম। ও উল্টে বলল, তোমাকে আবার বিয়ে? এক বিয়েতেই অস্থির, বুড়ো হাবড়ার সঙ্গে আবার বিয়ে? আমি কি পাগল? আর মেয়েকেও বলি ভীমরতি হয়েছে। ছ্যা 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 ছ্যা। মনটা কেমন যেন দমে গেল। ভাবছি জগদম্বার হয়তো আফসোস আমাকে বিয়ে করে। বয়স তো বাড়তেই থাকে, সময় তার মতো চলে, আর আমার হাঁপের টান সমানুপাতিকভাবে বেড়ে চলে। ওর সান্ত্বনা, বয়স তো বাড়ছে, কিন্তু একটা কথা তো ঠিক, আমাদের সারাদিনের খিটখিটিনি, ঝগড়া, গালমন্দ সব কিছুই স্তিমিত হয়ে যায় সন্ধ্যের ঠিক আগে। সন্ধ্যে থেকে আমরা যেন নিজেরাই জড়সড় হয়ে যাই, গা ঘেঁষে বসতে চাই দুজন দুজনের। কোনো কোনো সময় জগদম্বা আমার মাথায় হাত বুলিয়ে বলে যায়, কত চুল ছিল একদিন, এখন দেখো হ্যাঁ একেবারে গড়ের মাঠ। তবু হাত বোলায় সযত্নে, আর বলে, খাটাখাটুনিটা এখন কমাও, বয়স তো হচ্ছে, হাঁপের টানটা বাড়ছে, একটু নিজের ওপর খেয়াল রাখো। রাত ফুরোয়, ভোর হয়, সকাল থেকে আবার জগদম্বা থাকে সেই জগদম্বাতেই, সেই সন্ধে পর্যন্ত। অতক্ষণ ও আমাকে চেনেই না, যতক্ষণ না সন্ধে আসে। কেন রোজই এ ব্যাপারটা হয় কি জানে। কদিন পর থেকে জগদম্বার একটা মৌলিক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্ধেবেলাটা ও আর গা ঘেঁষে বসছে না, মাথায় হাত বোলাচ্ছে না। ঘরের মধ্যেই একটা বিকল্প ব্যবস্থা আস্তে আস্তে গড়ে উঠেছে। আলনার একটা দিক বেছে নিয়ে সেখানে নিজের জামা কাপড় যত্নে রেখেছে। টেবিলের উপর ওষুধ রাখার জায়গাটা বিভক্ত হলো। আমার ওষুধ, ইনহেলার সবটাই স্থান নিল এক কোণে। তারাপদকে দিয়ে নিয়ে এলো একটা নতুন গামছা, নিজের হাত মোছার তোয়ালে, গায়ের সাবান, আর একটা নতুন চিরুনি। কথা বলা কমে এলো, শুধু কিছু বিশেষণ দেওয়া বাছা বাছা শব্দ আমার ওপর বর্ষিত হলো। প্রথমে বুঝিনি ব্যাপারটা কি হলো, কয়েকদিনের মধ্যেই বোধগম্য হলো। ও দারুণ অনুশোচনায় আহত আমাকে বিয়ে করে। প্রায় 40 বছরের এই নতুন অনুভূতি জগদম্বাকে ব্যতিব্যস্ত করে তুলল। কথায় কথায় বলল, কত ভালো ছিল ওই দিনগুলোতে। মনে পড়ে সতীশদার কথা, মায়ের পাতানো ভাইয়ের ছেলে, সবে দাড়ি গোঁফ উঠেছে, বারুইপুর থেকে আসতো, কাঁধের ব্যাগে থাকতো নিজের বাগানের ডাঁসা পেয়ারা, পাতিলেবু, পাকা আমরাঙা আর লকেট ফল। মার কাছে ব্যাগটা দেওয়ার আগেই নিজের হাতে আমাকে দিত কামরাঙা আর লকেট ফল। সে এখন কোথায় আছে কি জানে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জগদম্বার মোটা নাকের ফুটো থেকে। তারপর আরো বলল, কলা বিনুনি বেঁধে স্কুলে যাওয়া আর হজমিগুলি বুনো কুলের, সে কি গন্ধ। বাবা মা আর ওই ধেড়ে মামিটা কোত্থেকে জোটালো আর আমাকে পুরল এই খাঁচায়। ডানা ভাঙল, হাত ভাঙল, পা ভাঙল, রাখল জগদম্বা করে। বিড়বিড় করে আর ঘুরে ফিরে বেড়ায় ঘরের আনাচে কানাচে। মনে হয়
এখন যেন সে আত্মগ্লানিতে মগ্ন, চুলচেরা বিশ্লেষণে। কি পেয়েছে আর কি পায়নি, জীবনের পর্দাগুলো এক এক করে খুলছে আর দেখে নিচ্ছে পরিচ্ছদের অংশগুলো। 40 বছরের যে নাটকের শরিক সে নিজে, সেখানে নাট্যাংশের অনেক কিছুই আজ তার কাছে বেমানান। তার নিজের মূল্যায়নে আমার অবস্থানটা নিয়ে এখন সে ঘষা মাজা করেই চলেছে। জীবনের চরম ঠকে যাওয়ার বিদ্বেষটা এখন হয়তো প্রতিশোধের পর্যায়ে উঠতে শুরু করেছে। অনেক কিছুই না পাওয়ার বেদনা দাঁড়িপাল্লার নীতিতে মাপতে মাপতে হয়তো সে ক্লান্ত, কিন্তু অবসন্ন নয়। যেন ন্যায় বিচারের আঙিনায় আজ সে প্রার্থী। প্রতিশোধের শাস্তির অপেক্ষায় সে রণংদেহী। কিন্তু আমি বুঝতেই পারিনি আমার ভূমিকা এতে কি, আর কেনই বা দোষীর কাঠগড়ায় আমি। এক সুপুত্র ও এক সুকন্যা জন্ম দিয়েও আজ আমরা নিঃস্ব। কিন্তু কেন? এখন আর কিসের প্রয়োজন ওই অপ্রয়োজনীয় তথ্যগুলোকে খুঁটে খুঁটে বার করে তার ব্যবচ্ছেদের ব্যবস্থা করা? 40 বছরে গড়ে ওঠা এই সংসারটায় কেন এই উপলব্ধি আর ভাঙনের এত তোড়জোড়? এখন তো ঘটনাচক্রে মনে হয় সংসারটা আদৌ গড়েছিল কি, অথবা তথাকথিত বহু বছরের স্বামী স্ত্রী রূপে থাকার একটা মনস্তাত্ত্বিক অংশ। সকালের চা আজও আমিই করি, তবে এখন আর একসঙ্গে পান করা হয় না। সবুজ ফ্লাস্ক থেকে তার নিজস্ব সময় ঢেলে নেয়। তারার মা 2 জায়গায় খাবার ঢাকা দিয়ে রাখে, যে যার সময় মতো খেয়ে নেয়। বাড়ির পাশে নিম গাছটাকে দেখিয়ে কোনো বিকেলে আর বলি না, দেখো কত সতেজ ওটা, নিজের খেয়ালে দুলেই চলেছে। অথবা বলি না, চলো না দুজনে একটু হেঁটে আসি, হোক না চলার গতি কিছুটা শ্লথ, তবু তো পথ চলার কিছুটা এখনো বাকি। এখন মনে হয় নিষ্প্রাণ জিনিসগুলো আমার কাছে আউড়ে মরে। একটা বিষণ্ণতা বুকটাকে যেন আরও চেপে রাখে। মনে হয় শ্বাস নেওয়ার যন্ত্রটা অনেকটাই বিকল, আর সেই সঙ্গে হাঁপের টান। জগদম্বা এখন শুয়ে থাকে পাশ ফিরে। এখন মনে হয় দুমনি একটা বস্তা ছিট কাপড়ে ঢাকা রয়েছে, আর এমনই অবস্থান যেন ওটা শুধু বস্তু মাপারই যোগ্য। হয়তো আমার এই বোধটা এসেছে জগদম্বার অধুনা চারিত্রিক গঠনের পরিবর্তন লক্ষ্য করে। 22 এপ্রিল আমার মেয়ে জামাই তাদের বাচ্চাকে নিয়ে আসছে। ছেলে বৌমা আসবে আরও 2 দিন পর। 25 এপ্রিল পুনঃবিবাহের তোড়জোড় নিয়ে ছেলে মেয়ে আগত। ওরা যখন বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়াবে, বাড়ির অন্দরমহলের চিত্রটাকে ওরা স্বপ্নেও ভাবতে পারবে না। এটা কি পুনঃবিবাহের আয়োজনের আনন্দ হুল্লোড়, নাকি বিচ্ছেদের শবযাত্রা? যাই হোক, ভাবনাগুলো আমার আর পরিণতি ক্রমশ প্রকাশ্য। এখন যেন মনে হচ্ছে ওরা যখন বাবা মার পুনঃবিবাহ দেখে আনন্দে উথলে পড়বে, 40টা বছরের ভালোবাসা আর একসঙ্গে সহবস্থানের নিদর্শন যখন তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে, আর একবারের মালা বদল যখন চাক্ষুষ উপলব্ধি করে সোল্লাসে চেঁচিয়ে বলবে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। মঞ্চে নির্বাচিত কিছু বিশিষ্টজনের উপস্থিতিতে
সম্মুখ বোধোদয় হবে দুটি সুখী মানুষ এক মালায় গাঁথা। আর বিরল এই সত্যটা তাদের মধ্যে আলোড়িত হয়ে বাহবার রূপ নিয়ে আমাকে আর জগদম্বাকে সার্থক স্বামী স্ত্রীর তকমা দেবে। তখন আমার হয়তো মনে হবে একটা ভেজাল সম্পর্ককে ওরা উপবিত দিয়ে বরণ করছে, হয়তো নিজেরাও আশা করছে এই সম্পর্কের অংশীদার হতে। তাদের বা ওদের এত বড় ভুল যেন আমি একাই অনুধাবন করব, জগতের আর কেউ নয়। নিজের শরীরটাও ক্রমশ খারাপ হচ্ছে। জগদম্বা আজ আমার কাছে একটা দ্বিচারিণী ছাড়া আর কিছু নয়। তার এত বছরের বোধ বুদ্ধি যেন আমার সঙ্গে তামাশা করছে, আর একটা মানুষের 40টা বছরের ইতিহাসকে দকদকে খাতে ভরিয়েছে। আজকাল ঘুমের ওষুধ বেশি খেতে হয়, যেটা ডাক্তারের বারণ, আর ইনহেলারের টানও বেশি। 24 এপ্রিল থেকে শরীর আর সাড়া দিচ্ছে না। শ্বাসকষ্ট যখন গলা পর্যন্ত উঠে এসেছে, তখন মধ্যরাত্রে বিছানায় উঠে বসে পাগলের মতো বালিশটাকে জড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছি। চোখ মাঝে মাঝেই ঢেকে যাচ্ছে কালো পর্দায়। মনে হলো আমার জীবনের শেষ অক্সিজেনটুকুও বোধহয় নিতে দিল না কেউ। কে যেন বাধা দিচ্ছে। সেটা কি আমার শরীরের শ্বাসযন্ত্র, নাকি অন্য কেউ? সে বোধ ছিল না। চোখের সামনে আরো ঘন কালো পর্দা হয়তো পারের করিগোনার শেষ মুহূর্ত ঘোষণা করছে। মধ্যরাতে ঘরের মধ্যে ছেলে মেয়ে আর আমার এতটুকু অক্সিজেনের জন্য অসহায়তা। জগদম্বা হঠাৎই ঝাঁপিয়ে এলো। অক্সিমিটার SpO2 চেপে বসেছে আমার আঙুলে। জোরে চেঁচালো, 92, 93, অক্সিজেন দাও, কোথায় অক্সিজেন? মধ্যরাতে কে বহন করবে ওই সিলিন্ডারকে? জগদম্বা অস্থির হলো। ছেলে মেয়েকে খেয়ালই করল না। অত বড় শরীরটাকে হাঁটু মুড়ে বিছানায় বসে আমার মাথা রাখলো নিজের কোলেতে। দুগালে আঙুলের চাপ দিয়ে আমার মুখটা ফাঁক করে নিজের ঠোঁট দুটো জোরে চেপে ধরল। জোরে, আরো জোরে নিজের ফুসফুসের সর্বশক্তি দিয়ে ফুঁ দিয়ে হাওয়া ভরে দিল আমার মুখের মধ্যে। কিন্তু কোথায়, কোথায় অক্সিজেন? প্রকৃতির 20 ভাগের কতটুকুও দিতে পারল? তবু চেষ্টা করল বারবার, বহুবার। তখনও ক্লান্ত, অবসন্ন। মনে হলো জীবনের সর্বশক্তি দিয়ে, সর্বস্ব উজাড় করে আমার মুখে ফুঁ দিয়ে অক্সিজেনের যোগান দেওয়ার বৃথা চেষ্টা, আর অসহায় হয়ে চেয়ে থাকা খোলা জানলার দিকে। ভোর হবে, অক্সিজেন আসবে ঘরে, কাল মালা বদলের পালা। ছেলে মেয়ে দেখবে কিনা সেটা কালই জানে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।